আমি আপনাকে বিয়ে করব না তুষার, আপনি আদেশ করলেও না। অন্তত এইবার একটু অবাধ্য হতে দিন দয়া করে, প্লিজ। অশ্রু সজল চোখজোড়া এবার সত্যিই পরাস্ত হলো অনুভূতির দ্বারে। বুক ভাঙা কান্নার জোয়ার উগরে এলো বাইরে, শরীর কাঁপিয়ে ব্যাকুল বদনে কাঁদছে মেয়েটা। গোলাপি থেকে রক্তিম আভায় ছেয়ে গিয়েছে তার ক্রন্দনরত মুখ। সেই দিকে তাকানো মাত্রই কড়া পড়া নির্জীব শক্ত হৃদয়টা আকস্মাৎ ছটফট করে উঠল তুষারের, যেন তীরবিদ্ধ এক আহত সত্তা। তারপরেও বুকের ভেতরে অবিরাম রক্তক্ষরণের প্রবলতা বাড়াতে বোধহয় মোটেও কুণ্ঠিত নয় রমণী। তাই তো চকচকে ধাতব রিভলভারখানি বাড়িয়ে দিল তুষারের পানে, বলল, এটা কোনো কাজেই আসেনি তুষার, শেষ অবধি নিজেকে রক্ষা করতে পারিনি আমি, আর এখন পুরোপুরি নিঃস্ব হয়ে আপনার মুখোমুখি। প্লিজ প্লিজ স্টপ ইট ফ্লোরা, আমি শুনতে চাই না এসব। একদম ভুলভাল কথা বলবে না আমার সামনে। ধৈর্যের মাত্রা অতিক্রম করলে তোমাকে শ্যুট করে দিতেও দ্বিধা করব না আমি। তুষারের যান্ত্রিক চোখে যেন আগুন ধরেছে এবার, অধর কাঁপছে ক্ষুব্ধতায়। ফ্লোরা বলল, সেটাই করুন, আমার শাস্তি হওয়া প্রয়োজন। আমি কখনো আপনার নিষেধাজ্ঞায় কর্ণপাত করিনি। চলেছি নিজের মতো, মাফিয়াদের অন্ধকার সাম্রাজ্যে নিজেকে জ্যোৎস্না ভেবে এসেছি সর্বদা, যেন কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। কি আশ্চর্য, কিসের এত ভরসা আমার বলুন তো? আমি কি করে ভুলে গেলাম এই বিধ্বংসী টেররিদের স্বয়ং পবিত্রতাও কুলসিত। প্লিজ এইবার থামো। তুষারের চোখে এহেন অসহায়ত্ব এই জীবনে দেখেনি ফ্লোরা। তার কষ্ট হলো তুষারের জন্য। কান্না থামিয়ে নিজেকে খানিক স্থির করে বলল, আপনাকে এইভাবে দেখতে অভ্যস্ত নই আমি। তাহলে রিভলভারটা বাড়িয়ে রেখেছো কেন? এটা দিয়ে কি করব আমি? আপনি নয়, আমি করব। মানে? পুরোপুরি অজ্ঞাত তুষার আরও একবার হাঁটু ভেঙে তুষারের মুখোমুখি হয়ে মেঝেতে বসে পড়ল ফ্লোরা। রিভলভারটা ওর হাতের নিকট এগিয়ে দিয়ে বলল, হাতে নিন বলছি। তুষার তাই করল, কোনো কিছু না ভেবেই সেটিকে তুলে নিল। আমাকে বন্দুক চালানো শিখাবেন তুষার? কথাটা শোনা মাত্রই হতবিহ্বল নয়নে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে তুষার। আদুরে খুকির মতো ফ্যাল করে চেয়ে আছে মেয়েটা। চেহারার কোথাও কাঠিন্যতার ছায়াটুকু অবধি নেই, অথচ মাত্রই মেয়েটা গুলি চালানো শেখার আবদার জানালো ওর নিকট। তুষার অবশ্য আশ্চর্য হলো না বিশেষ, শুধু শান্ত সাবলীল বাক্যে শুধালো, প্রতিশোধ নিতে চাইছো? এইবারও নিষ্প্রভ চাহনি, হীনমন্যতার লেশমাত্র নেই, কেবল রিনরিনিয়ে কণ্ঠস্বর ভেদিয়ে ধ্বনিত হলো অনুভূতিহীন রুষ্ট আওয়াজ, ভয়ঙ্কর প্রতিশোধ। রয়্যাল ক্যারাবিয়ান বাংলাদেশ। মাঝ সমুদ্রে ভাসমান সুবিশাল ক্রুজ শিপটা গত 15 দিন ধরে একই জায়গায় স্থির। কক্সবাজার বন্দর থেকে অনেকটা দূরে অবস্থান করায় খালি চোখে বালুচর খুঁজে পাওয়া মুশকিল। গার্ডসগুলো সব আপন কার্যে নিয়োজিত। তারা প্রায়শই দলে দলে স্পিড বোর্ডের সহায়তায় বন্দরের দিকে যায়, আবার ফিরে আসে প্রয়োজন মিটিয়ে। যেমন এই মাত্রই পরপর 4খানা স্পিড বোর্ড চলে গেল জাহাজ ছাড়িয়ে। ক্যাবিনের করিডোরে দাঁড়িয়ে আপাতত সেসব পর্যবেক্ষণ করছে ঈশানী। ইদানিং সময় কাটে না ওর। মাফিয়া পেন্ট হাউসের মতো এখানেও মোবাইল ব্যবহার করার কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে অ্যারিসের কঠোর আদেশ, একা একা বাইরে যাওয়া যাবে না কোনো মতেই। ঈশানী বিরক্ত ভীষণ। সমুদ্রের মাঝে সারাদিন শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না ওর। তাছাড়া বাইরে গেলে ক্ষতিটা কি? এটা তো আর রাশিয়া নয় যে বের হলেই শত্রুদের কবলে পড়তে হবে। তাহলে কিসের এত রেস্ট্রিকশন? বোর হচ্ছ নিশ্চয়ই। এক অযাচিত নারী কণ্ঠের আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। হতচকিত বদনে পাশে ঘুরতেই দেখা মেলে নাতালিয়ার। সুশ্রী চেহারার এই ব্রিটিশ ভদ্রমহিলার বয়স আন্দাজ করা মুশকিল। কতই বা হবে, 45 থেকে 50-এর মধ্যে বোধ হয়। অ্যারিসের ব্যক্তিগত রাঁধুনি। ক্রুজ শিপে অবস্থানকালে মাফিয়া বসের সকল খাবার দাবার তার তদারকিতেই তৈরি হয়। শুধুমাত্র অ্যারিস আর তুষারের জন্য রান্না করেন ভদ্রমহিলা। যদিও ইদানিং ঈশানী এসে যোগ হয়েছে তার গেস্টের তালিকায়। আপনি কি করে জানলেন? মুখোমুখি দাঁড়িয়ে প্রতিউত্তর করল ঈশানী। সমুদ্রের অগাধ জলরাশির পানে নির্লিপ্ত দৃষ্টিপাত করে ভাবলেশীন কণ্ঠে নাতালিয়া বলেন, তোমার চেহারা দেখে মনে হচ্ছে। বাদ ভাঙা বাতাসের তোড়ে এলোমেলো চুলের দাপট সামলানো মুশকিল। কোনো মতে চুলগুলো একটা ক্লাচারে পেঁচিয়ে জবাব দিল ঈশানী, আমি সত্যি বোর হচ্ছি, বন্দরে যেতে ইচ্ছে করছে ভীষণ। আচ্ছা,
এখান থেকে কক্সবাজার বন্দরটা কত দূর বলুন তো? পালাতে চাইছো? তীর্যক হাসির আভা খেলে গেল ভদ্রমহিলার ঠোঁটের আগায়। স্বামীর কাছ থেকে কে পালায়? কথার জোরে ঈশানীয় ছক্কা হাঁকালো এবার। নাতালিয়া বললেন, স্বামী বলছো ভয় করে না ওকে? ভয় করিনি কোনো কালেই, বড় জোর ঘৃণা করেছি। ঘৃণাটুকু ভালোবাসায় রূপান্তরিত হওয়া কি এতই সহজ? আমি নিজেও সন্দিহান। আমি জানি ওকে ভালোবাসা অন্যায়। কোনো স্বাভাবিক মানুষ কখনো একটা জানোয়ারকে ভালোবাসতে পারে না, কিন্তু আমি বেসেছি, কারণ আমার অস্তিত্ব ওর জন্য মরিয়া। অনুভূতির কাছে পরাস্ত আমার বিবেক। একটুখানি ফিসলে হাসলেন নাতালিয়া। তুমি তো প্রাপ্তবয়স্ক, আবেগীয় নও বিশেষ। তোমার দুনিয়াটা জলের মতো স্বচ্ছ সাবলীল। গোটা একটা জীবন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, অথচ তুমি এইখানে একটা হৃদয়হীন বিস্টের জন্য নিজেকে মরীচিকায় ডোবাচ্ছ। অ্যারিস আমার ভবিতব্য, ওকে বাদ দিয়ে জীবন পরিকল্পনা করার সাধ্য আমার নেই। গোটা দুনিয়াও যদি ওর বিপক্ষে থাকে, তাও আমি অ্যারিসকেই চাইব। কেন এত উতলা হচ্ছ? জানি না, প্রতি মুহূর্তে আমার জন্য ওর করা পাগলামিগুলো আমাকে ভাঙতে বাধ্য করেছে। ভালো তো প্রথমে আমিই বেসেছিলাম, তাহলে ভুলে যাব কি করে? কথায় না পেরে অবশেষে দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রমহিলা। বিষণ্ণ মুখে ফিরে যেতে যেতে আওড়ালেন, এত ভালোবেসো না। কোনো কিছু অতিরিক্ত আগলে রাখতে চাইলে শেষ পর্যন্ত সেই জিনিস আর অখণ্ড থাকে না। কক্সবাজার, বাংলাদেশ। অ্যাডভার্টাইজমেন্ট শ্যুটের কাজে আজ সদর দপ্তর হাসপাতালে এসেছে মাহিন। স্কয়ার ফার্মাসিউটিক্যালের বিশাল বড় প্রজেক্ট। সকাল থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছে ওর পুরো টিম। মধ্যাহ্নের বিরতি চলছে এখন। ওপাশে সবাই মোরগ পোলাওয়ের বক্সে কবজি ডুবিয়ে দিয়েছে এতক্ষণে। মাহিন একাই দাঁড়িয়েছিল তিনতলার করিডোরে। আজ দুপুরে পানি ছাড়া আর কিচ্ছু খাওয়া চলবে না। পরপর বেশ কিছু শ্যুট, তাছাড়া কড়া ডায়েট চলছে ওর। হাসপাতালের ফ্রন্ট ইয়ার্ডের দৃশ্যটা অপরূপ। চারপাশে সবুজের সমারোহ দেখলে অন্তর জুড়িয়ে আসে। মাহিন বিমত্ত দৃষ্টে অবলোকন করছে চারপাশ। ঠিক তখনই ওর পাশ ঘেঁষে দাঁড়ায় তুর্য। তুর্যের উপস্থিতি টের পেয়ে কপাল গোছালো মাহিন। গ্রীবা ঘুরিয়ে প্রশ্ন করল, লাঞ্চ না সেরে এখানে কি করছো? অভিমানের তোরে শিশুসুলভ গাল ফুলালো তুর্য। কিঞ্চিত কাঁধ উঁচিয়ে অসহায় স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই। মন খারাপ? তাও তোমার ইন্টারেস্টিং তো। মাহিনের মুখায়ব দেখে মনে হলো সে ভারী মজার কথা শুনেছে। ওর হাসি মুখ দেখা মাত্রই তরতরিয়ে ডিপ্রেশন বেড়ে দ্বিগুণ মন খারাপ হয়ে গেল তুর্যের। মহাবিরক্ত হয়েছে বলল, আমার একদিকে জীবন মরণ সমস্যা, আর তুমি বলছো ইন্টারেস্টিং। সেই মনেও মাহিন ব্রো। হোয়াট ডু ইউ মিন বাই জীবন মরণ সমস্যা? জটিল কোনো কিছু? ডাক্তার দেখিয়েছ? আরে তুমি হাইপার হয়ে অন্য জটিলতায় ঢুকে যাচ্ছ। তপ্ত শ্বাস ছাড়ল মাহিন। বিরস কণ্ঠে সুতালো, তাহলে কি সমস্যা? নারী ঘটিত কেস? বাম হাতে মাথা চুলকে থমথমে মুখে জবাব দিল তুর্য, ওই রকমই কিছু একটা। মা বিয়ে দিতে চাইছে। এ তো আনন্দের কথা। বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে চাইছে। এখানে মন খারাপের কি হলো? চেহারায় আধার ঘনালো তুর্যের। সে আহত স্বরে বিড়বিড়ালো, আনন্দ তো আমারও হতো যদি না ওই নেংটি ইঁদুরের সঙ্গে বিয়ে ঠিক করতো। নেংটি ইঁদুর? পুরো কুচকালো মাহিন। তুর্য ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো, বলল, হ্যাঁ নেংটি ইঁদুর। পৃথিবীর সবচাইতে বাজে ইঁদুর। দেখলেই মাথা গরম হয়ে যায়। বুঝেছি, পাত্রী তোমার পছন্দ নয়। আন্টিকে জানাও। মাহিনের কথার পাছে তুর্য তরতরিয়ে বলে উঠল, না না, তেমনও কিছু নয়। তাহলে? তুর্য এবার মুখ কাচুমাচু করে শুকনো গলায় বলল, আসলে ওর আমাকে পছন্দ নয়। নইলে কেউ নিজের হবু বরকে হুতুম পেঁচা ডাকে? কি ডেকেছে? হুতুম পেঁচা। বিস্ময়ে বাকরুদ্ধ মাহিন। এই বিয়ে আসলেই সম্পন্ন হবে কিনা তা নিয়ে বেশ সন্দিহানও বটে। হুতুম পেঁচাটা একটু বেশি হয়ে গেছে। অন্য কিছু ডাকতে পারতো। এই যেমন ধরো বিলেতি প্যাঙ্গুইন, অ্যাটলিস্ট শুনতে ভালো লাগতো। মাহিনের কথায় আগুনে যেন কেরোসিন ঢালার উপক্রম। রাগে গজগজ করে উঠল তুর্য। চেহারায় জোরপূর্বক গাম্ভীর্য টেনে এনে বলল, না, এই বিয়ে সম্ভব না। আমার মতো কুল হ্যান্ডসাম বয়কে বলে কিনা হুতুম পেঁচা? ওর 14 গোষ্ঠী হুতুম পেঁচা। তুমি একটু দেখো তো ব্রো, কোন দিক দিয়ে আমাকে হুতুম পেঁচা মনে হয়? আজ তোমার আগে এজেন্সির সঙ্গে আমার দেখা হলে নির্ঘাত তোমার বদলে আমাকে সুপারস্টার বানাতো।
হাসি সংবরণ করে হ্যাঁসূচক মাথা ঝাঁকালো মাহিন। তুর্য বলতে লাগলো, অথচ ওর মতো একটা বিচ্ছিরি নেংটি ইঁদুর এই তুর্য জাওয়াতকে বলে কিনা হুতুম পেঁচা। এত সুন্দর হুতুম পেঁচা দেখেছে ও বাপের জন্মে। দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। হাত ঘড়িতে চোখ বোলালো একবার, অতঃপর তুর্যের দিকে দৃষ্টিপাত করে বলল, তো এবার কি ভাবছ? কি করবে? জানি না, মা বোধহয় এবার সত্যি সত্যি নেংটি ইঁদুরটিকে কাঁধে ঝুলিয়ে দেবে। তুর্যের কথায় নিঃশব্দে হাসল মাহিন। মুখোমুখি দাঁড়িয়ে ওর কাঁধের উপর হাত রেখে বলল, মায়েরা কখনো আমাদের খারাপ চান না তুর্য। এই আমাকেই দেখো না, মায়ের কথার অবাধ্য হয়ে সারা জীবনের জন্য এমন একজনকে হারিয়ে ফেললাম যাকে না পাওয়ার আফসোস এই জীবনে শেষ হবে না আমার। মাহিনের কথাটুকু পুরোপুরি খেয়াল দিয়ে শুনতে পেল না তুর্য। তার আগেই ওর নজর আটকালো হসপিটাল গেটের প্রবেশকৃত কালো গায়ের গাড়ির বহরে। ভেতরে প্রবেশ করে গাড়িগুলো ব্রেক কষল একযোগে। পরপরই একখানা রোলস রয়েসের দরজা খুলে বেরিয়ে এলো একটা লম্বা মতো সুঠামদেহী অবয়ব। কালো হুডের আস্তিন আর কালো মাস্কের অন্তরালে পুরোপুরি আবৃত তার মুখায়ব। চেহারা অনুসরণ করার সুযোগ পেল না তুর্য। ও কেবল দেখল বড়সড় একটা রাইফেল হাতে নিয়ে হনহনিয়ে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে লোকটা। আশ্চর্যের চরম শিহরে পৌঁছে গেল। হতবিহ্বল কণ্ঠে বলতে লাগলো, এইরকম একটা রক্ষণশীল দেশে এইভাবে হাতে বন্দুক নিয়ে জনসম্মুখে হনহনিয়ে হাঁটছে কে এই লোক? ওর ভাবনার মাঝেই হাসপাতালের মানুষের ভিড়ে দৃষ্টিসীমানার অগোচরে অদৃশ্য হয়ে গেল সে। পাশ থেকে নির্লিপ্ত দ্বিধাহীন কণ্ঠস্বর ভেসে এলো মাহিনের, অ্যারিস ইয়োভান, দ্য মাফিয়া বস অব ব্রেডভা।